সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুদক। ইন্টারপোল গ্রেপ্তার করেছে, বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তার কর্তৃত্ব পাবে। কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতি। আবেদন প্রত্যাখ্যাত হলে দ্রুত ফেরত পাঠানো হবে নিজ দেশে, উদ্বেগে প্রবাসীরা। এবং বাহরাইনে চলছে 11 দিনের চিত্র প্রদর্শনী। অংশ নিলেন দেশের 4 চিত্রশিল্পী। তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্নীতি ও অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুদক জানায়, পাসপোর্ট জালিয়াতি, 74 কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতি সহ মোট 6 মামলার আসামি বেনজির আহমেদ। বাংলাদেশের এক আলোচিত চরিত্রের নাম বেনজির আহমেদ। র্যাব আর পুলিশ প্রধান থাকাকালীন যার দমন পীড়নের ভয়ে ততস্থ থাকতেন বিরোধী মতের রাজনীতিকরা। বিভিন্ন সময় দখল, দুর্নীতি সহ নানা অভিযোগ থাকলেও আওয়ামী লীগের আমলেও হালে পানি পায়নি তেমন একটা, বরং ক্ষমতার দাপটে সবকিছুকে তুচ্ছজ্ঞান করতেন তিনি। তার ব্যাপক অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করেছিল নিউজ 24। পরে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগেই বিদেশ পালিয়ে যায় বেনজির। দীর্ঘদিন কোনো হদিস না মিললেও রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশের মাটিতে বেনজিরকে আটকের ঘটনা বাংলাদেশ পুলিশের অনেক বড় সাফল্য। গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এর পরপরই দুর্নীতিগ্রস্ত সাবেক এই আইজিপির গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুদক। পাসপোর্ট জালিয়াতি, 74 কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতির মোট 6 মামলার আসামি বেনজির। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন সময়ে জালিয়াতি করে একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। ইন্টারপোলের 2টা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। র্যাব পুলিশকে ব্যবহার করে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর কতটা সহজ হবে ফিরিয়ে আনা? সহসায় কি সম্ভব হবে তাকে বিচারের মুখোমুখি করা, নাকি আছে আইনি জটিলতা? আইনজীবীরা বলছেন, 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডিত অপরাধী বিনিময় চুক্তি করেছে বাংলাদেশ। তবে দেশে ফিরিয়ে দ্রুত বিচার নির্ভর করছে দুই দেশের সরকারের আন্তরিকতার উপর। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের পাহাড় গড়ে তোলা সহ নানা অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল লাবনী। ক্ষমতার অপব্যবহার, বেপরোয়া কর্মকাণ্ড আর আলাদিনের চেরাগের মতো বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নানা আলোচনা আর সমালোচনার ঝড় তোলা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশত্যাগের পর থেকেই প্রশ্ন ছিল, কোথায় তিনি? অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক এই প্রভাবশালী পুলিশ প্রধান। দেশে গড়েছেন সম্পদের পাহাড়, বিদেশেও রয়েছে একাধিক ব্যবসা ও বাড়ি।
গোপালগঞ্জের শাহপুরে গড়ে তুলেছেন সাফানা ইকো রিসোর্ট নামের অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এক রাত থাকতে গুনতে হয় 15,000 টাকা। আছে বিশাল আকৃতির 15টি পুকুর, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা, আলোর ঝলকানি ও বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি স্থাপত্য নকশা। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টে সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে। আছে হাজারের বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ। শুধু এই ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তার নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ ও ফ্ল্যাট। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। বনের জমি ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের একটি রিসোর্টের মালিকানায় যুক্ত হন বেনজির। পূর্বাঞ্চলে ডুপ্লেক্স বাড়ি ও জমিও আছে। গ্রেফতারের পর এবার দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রতি জোর দিচ্ছেন আইনজীবীরা। বন্দি বিনিময় চুক্তিও আছে, সেই চুক্তির আন্ডারে অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় তাকে গ্রেপ্তার করে যে গ্রেপ্তার করেছে সেই সফল পরিসমাপ্তি আমাদের দেশে ফেরত আনার মধ্য দিয়ে সম্পন্ন করা খুবই সম্ভব। ফিরিয়ে আনার বিষয়ে এই আইনজীবী বলছেন, দণ্ডিত বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের। ফিরিয়ে এনে দেশে বিচারের মুখোমুখি করা সম্ভব। দুদক তার বিরুদ্ধে যে মামলা করেছে ট্রায়াল অতি দ্রুত সম্পন্ন করা খুবই জরুরি। বেনজিরের ক্ষেত্রে যাতে আর কোনো কালক্ষেপণ না হয়। আইনি প্রক্রিয়া ভেরি সিম্পল, যেহেতু ইন্টারপোলের অনুরোধে গ্রেপ্তার হয়েছে, ট্রিটির অধীনে গ্রেপ্তার হয়েছে, সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত তাকে দেশে আনা, এটি আইনি প্রক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন অ্যাক্ট করবে। পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদ আইজিপি এর আগে র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠে আকাশচুম্বী দুর্নীতির অভিযোগ। দুদকের মামলার পর বেনজির আহমেদ দেশ ছাড়লে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। মাসুদ আল আবুরি, নিউজ 24, ঢাকা। অবশেষে কার্যকর হলো ইউরোপীয় ইউনিয়নের মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি অ্যাক্ট বা অভিবাসন ও শরণার্থী সংক্রান্ত নতুন চুক্তি। অনিয়ম অভিবাসন ঠেকাতে নতুন চুক্তি সব সদস্য রাষ্ট্রে কার্যকর করেছে ইইউ। নয়া নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরে সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে বাধ্যতামূলক স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সমুদ্রপথে উদ্ধার হওয়া ব্যক্তিরাও এর আওতায় থাকবেন। আবেদন প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। এতে বাংলাদেশি সহ ইউরোপে থাকা অবৈধ অভিবাসীদের এখন থেকে সেখানে থাকা আরও কঠোর হবে। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে বাহরাইনে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। এর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আরও পরিচিত করার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বাহরাইনের শিল্পপ্রেমী ও স্থানীয় দর্শনার্থীরা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। From the core to the periphery, a kaleidoscopic journey শিরোনামে বাহরাইনে শুরু হয়েছে 11 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড এন্টিকুইটিস BACA। রাজধানী মানামায় আয়োজিত প্রদর্শনীতে জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল আলী, কনক চাপা চাকমা ও শাহনাজ কুরুর 40টি চিত্রকর্মে বাংলাদেশের জনজীবন, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং বিভিন্ন উৎসব তুলে ধরা হয়েছে। প্রথমে বাহানি এসে আমার কাছে ভালো লাগছে, কারণ হলো পিপল আর ভেরি নাইস, পোলাইট, এবং দেখি কেন যেন মনে হলো যে দেশটা ভালো। ছোট্ট একটা দেশে ছোট্ট এত কম পপুলেশনের মধ্যে এবং সব দেশগুলো এত উঁচু মাত্রায় এটা আমরা অনুভূত করেছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য বাহরাইনের জনগণের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা। এই আর্টের মাধ্যমে বাংলাদেশের আর্ট কালচার এবং সংস্কৃতি সম্পর্কে বাহরাইনের মানুষ এবং বাহরাইনের যে বড় কমিউনিটি আছে এখানে তারাও একটা ধারণা পাবে। উদ্বোধনী
অনুষ্ঠানেতে উপস্থিত ছিলেন বিএসসি এর মহাপরিচালক ফারাহ মোহাম্মদ মাত্রার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সুয়াদি। এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক ও কর্মকর্তারা প্রদর্শনী পরিদর্শন করেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই চিত্র প্রদর্শনীটির পর্দা নামবে আগামী 17 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের অনুমোদন না পাওয়ায় বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। সোমবার থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সেই অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত বাংলাদেশ সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি আটকে রাখা হয়েছে। বর্ষা মৌসুমে উদ্ধৃত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে নেপাল, তবে শীত মৌসুমে দেশটি আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। এখানে আমি হসপিটাল বানাতে চাচ্ছি, একটা ক্লিনিক অবশ্যই হসপিটাল হতেই হবে, একটা না মাল্টিপল হওয়া উচিত, কিন্তু একটা দিয়ে শুরু করব। একটা ইনস্টিটিউশন বিল্ডিং যখন হয় তখন এটার সাথে অনেক জবস আসে, তো সেটা শুধু একটা ইনস্টিটিউশন দিয়ে হবে না, আপনার এখানে 3 গুণ বেশি হয় আনএমপ্লয়মেন্ট, 3 times more than other places in Michigan। ওমানের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। সাহাম ব্রাদার্স ইউনিটির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রেদ্দা এফসি এবং সাহাম এফসি। সাহামে পুরো মাঠ জুড়ে ছিল প্রবাসীদের ব্যাপক উপস্থিতি, যা পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন। উদ্বোধন করেন লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রধান আলোচক মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন ফজলুল করিম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডের সার্বিক দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে গভর্নরের মিটিংয়ের পর রাতে এই সিদ্ধান্ত হয়। ব্যাংক কোম্পানি আইন 1991 এর প্রদত্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকটির সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ ও বিভিন্ন দাবিতে চলা আন্দোলনের কারণে ব্যাংকটিতে বিপুল সংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নিয়েছে, ফলে দেখা দিয়েছে তারল্য সংকট। এর ফলে গত সপ্তাহে ব্যাংকটি 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এরপরই এই অর্থ সহায়তা দেয়া হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন মায়ের ডাকের গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা। এদিন দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ গ্যালারিতে সংগঠনটির 26 জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের আটক সরকারের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পুশিন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং বিষয়টি স্পষ্ট করা উচিত। তিনি অভিযোগ করেন, এই নিয়ে আলোচনা ঠেকাতে চাপ দেওয়া হচ্ছে। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষায় বিরোধী দল হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ বলেও জানান জামায়াত আমির। যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে, তারকে আইনের আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট, কিন্তু মূল অ্যাচিভমেন্টটা হবে আপনার প্রশ্নটাই সঠিক, যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা, বিচারের মুখোমুখি করা হয়। ইসলামী ছাত্র শিবিরের নিখোঁজ নেতা মোহাম্মদ জিসান মিয়াকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার পর জিসান ইস্যুতে কথা বলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এ নিয়ে বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে অধিবেশন কক্ষ। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিরোধী দলীয় উপনেতা। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, শুরু হয় সংসদের স্বাভাবিক কার্যক্রম। প্রাথমিকে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা যুক্ত করার মাধ্যমে শিক্ষা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন বাজেটের উপর সাধারণ আলোচনায় এমনটাই জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, সরকারের এই পদ্ধতি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নেতিবাচক আলোচনা শুরু হয়েছে। শিক্ষার এই উন্নয়নে বিরোধী দলকে অন্তরায় না হওয়ার আহ্বান জানান ববি হাজ্জাজ। এদিন নারীদের হিজাব ও বোরকা নিয়ে করা মন্তব্যের ভিত্তিতে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। শেষে বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় এবং কণ্ঠ ভোটে পাশ হয়। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিলে স্বপ্নার দাবি হত্যাকাণ্ডে তিনি জড়িত নন, আর পারিবারিক অশান্তি ও মাদকাসক্তির কথা বলেছেন সোহেল। এদিকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে দুটি মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত থাকার আশা রাষ্ট্রপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তিনি জড়িত নন, আর সোহেল রানা পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন। যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সট্রেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ। এই বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। জেল আপিল মঞ্জুরি আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন, এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রবিবার 20টি মামলার 48 জন ফাঁসির আসামি ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় ছিল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।